সুষম আহার যেমন শরীর সুস্থ রাখতে সাহায্য করে, তেমনি সাহিত্য সংস্কৃতি আমাদের মন সুস্থ রাখার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই লক্ষ্যেই ছোট্ট একটি প্রয়াস কিন্তু এগিয়ে চলার দৃঢ়তা নিয়ে অকপটে সমস্ত কিছু বলার সাহসকে সঙ্গী করে পথ চলা শুরু হয়েছিল অকপটের। সম্পাদক শ্রীমতী গীতালি ঘোষ তথা তাঁর ৩ বান্ধবী পরিকল্পনা করেছিলেন বাংলা ভাষায় বিষয়ভিত্তিক কিছু লেখা দিয়ে প্রকাশিত হবে এই পত্রিকা। সেই ধারা বজায় রেখেই এখনও নিজের মান বজায় রেখে আরও পরিসর বৃদ্ধি পেয়েছে এই পত্রিকার। বর্তমানে পত্রিকার সদস্যরা হলেন লালিমা রায়চৌধুরী, অপর্ণা চট্টোপাধ্যায়, মধুমিতা ধর, সোমশুদ্ধা পালিত, অদিতি সেনগুপ্ত মুখার্জি, ইন্দিরা চক্রবর্তী, শ্রাবণী সেনগুপ্ত এবং সুজাতা চট্টোপাধ্যায়। দীর্ঘ 10 বছর অতিক্রম করে এই ত্রৈমাসিক পত্রিকাটি যথার্থই অকপটে নিজের বক্তব্য তুলে ধরতে সক্ষম হয়েছে। দেশের পাশাপাশি বিদেশ থেকেও লেখকেরা লেখা পাঠাচ্ছেন এই পত্রিকায়। লিটল ম্যাগাজিন মেলায় পত্রিকাটি পাঠকের দরবারে এসেছে। নবকলেবরে দীর্ঘ অতিমারির ভ্রুকুটি পেরিয়ে নতুন উদ্যমে সেই যাত্রা যেন আরও একটু গতি পেল তাদের বর্ণময় 10ম বর্ষপূর্তি অনুষ্ঠানে। আন্তরিকতায় সমৃদ্ধ ঋদ্ধ ছিল সেই অনুষ্ঠান। 13ই আগস্ট পত্রিকার সদস্য শুভানুধ্যায়ীরা একত্রিত হয়েছিলেন অনুষ্ঠানটি আলোকিত করবার উদ্দেশ্যে। গানে, কবিতায়, গল্পে, শ্রুতি নাটকে পরিপূর্ণ হয়ে উঠেছিল শনিবারের সন্ধ্যা। আসুন দেখে নিই সেই সন্ধ্যার কিছু মুহূর্ত। বছর আগে আমরা কয়েকজন মিলে এমন একটি পত্রিকা তৈরি করার কথা ভেবেছিলাম। তার প্রাথমিক শর্তই ছিল এই পত্রিকাটি হবে বিষয় ভিত্তিক। আজ 10 বছর কেটে গেছে, এখনো পূর্ণ আগ্রহে আমরা আমাদের বড় যত্নের ভালোবাসার এই পত্রিকা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে নানা ধরনের বাধা বিপত্তি এসেছে, কয়েকজন পত্রিকার সদস্যপদ ছেড়েও দিয়েছে, কিন্তু আমরা 4 জন নিজেদের প্রচেষ্টায় পত্রিকা চালিয়েছি। এরপরে আরও কয়েকজন এসে স্বেচ্ছায় সদস্যপদ নিয়েছে, আমরা তাতে খুবই আনন্দিত। প্রারম্ভিকভাবে আমাদের পত্রিকা ছিল নিতান্তই ক্ষীণ আকারে, কিন্তু সময়ের প্রবহমানতায় পত্রিকার কলেবর বেড়েছে। অনেকেই এখন আমাদের পত্রিকায় লিখতে চান। আমরা এই বছর লিটল ম্যাগাজিন মেলায় অংশগ্রহণ করার পর আমাদের পত্রিকা পরিচিত হয়েছে আরও বেশি। এইভাবে এগিয়ে যাওয়ার জন্য আমাদের নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন একজন মানুষ, সুদীপ পাঠক। এখানেই আছেন। আমি লালিমা রায়চৌধুরী, আমার পাশে বসে আছেন মধুমিতা ধর এবং উনি হচ্ছেন অপর্ণা চ্যাটার্জি। আমরা 4 জনই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগ নিয়ে পাশ করেছিলাম। সুতরাং আমাদের কোথাও একটা মনে মনে অনেকদিন পর আর কি, সেটা অনেকদিন বাদে আমাদের হয়তো মনে হলো যে আমরা একটা পত্রিকা বার করলে কেমন হয়। যে দেখি না, লিখে কি হয়। প্রথম পত্রিকা আমাদের এখানে যে সংখ্যাটা আমরা বার করেছিলাম তার নাম গৃহ পরিচারিকা। যেহেতু আমাদের পত্রিকা বিষয় কেন্দ্রিক লেখা এবং প্রথম সংখ্যা গৃহ পরিচারিকা, সেই কারণে অনেকের মনে একটা বিশেষ সন্দেহ দেখা দিয়েছিল যে এটা আবার একটা বিষয় বা এই বিষয় নিয়ে কি কিছু লেখা যায়। এ তো আমাদের নিত্যদিনের আমাদের সকলেরই কারো না কারো কাছে কোনো না কোনো গৃহ পরিচালক পরিচারিকারা রয়েছেন। সুতরাং তাদেরকে তো আমরা রোজই যেরকমভাবে দেখি সেভাবে, ঠিক আছে, যেভাবে দেখি সেভাবেই না হয় তাদেরকে দিয়ে একটুখানি আমরা প্রথম আলাপ শুরু করি। সেই আমাদের যাত্রাপথের শুরু। আজ 10 বছর অতিক্রান্ত হয়েছে, অনেক বিষয় আমরা তার সঙ্গে যুক্ত করেছি। প্রতিবারই আমাদের নতুন নতুন বিষয়, প্রতিবারই কিন্তু আমাদের সাথে আসলে এখানে যারা উপস্থিত আছেন তারা তো আছেনই, যারা হয়তো এখনো এসে পৌঁছতে পারেননি তারাও আমাদের সাথে লেখা দিয়ে আমাদের পত্রিকাকে সঙ্গে। কবিতা আমার নিঃসীম আধার হতে আলোকের দিশারি,
কবিতা দেয় আমায় স্বস্তি, শান্তি, সুখ, সমৃদ্ধি। কখনো কবিতা আমায় জ্বালায়, কাঁদায়, দুঃখের সাগরে ভাসায়। কবিতা আমায় প্রেরণা দেয় অন্তর্লোকের বহির্তম সীমানা পেতে। দুজনেরা খাতির করে, দুজনাকে ভারতবাসী বলে চিনতে ভুল হয় না। দুজনে আকাশ এক, বাতাস এক, নদী এক, পাহাড় এক। তারপর লক্ষ্যবস্তু হাসিল করে ফেরার পথ ধরেছে। তার মাথায় চিন্তা, মনে ভয় না, মৃত্যু ভয় তার নেই। সে জানে ব্রহ্মার বরেসে দুর্ভেদ্য। ভয় তার অন্য, দেরি হওয়ার ভয়। যত দেরি হবে তত কষ্ট পাবে তার। সরস্বতী। অস্তাচলের পথে রবি। স্রোতস্বিনী নদীটিও সারাদিনের কর্মব্যস্ততায় ক্লান্ত। শান্ত স্নিগ্ধ বাতাসেরও গা যেন কিছুটা এলিয়ে পড়েছে। প্রধান সরণিগুলোতে ঘরমুখী মানুষের ঢল। তাম্রলিপ্তর ঘাটে এই মুহূর্তে একটু একটু করে সন্ধে নামছে। এবার ভৈরব মন্দিরে মঙ্গল শঙ্খ বেজে উঠল। মহামহিম দেবাচার্য সূত্রসেন ঈশ্বর উপাসনায় উপবিষ্ট হয়েছেন। পুজো শুরু হলো। ঘরে ঘরে সাঁঝবাতি জ্বলে উঠেছে। নিজ গৃহের একটি প্রকোষ্ঠ। আসছে জনম, প্রেমিক হব দেখো, ফুল ফোটাবো তোমার হৃদয় জুড়ে, মনের দুয়ার খোলা তুমি রেখো। জানো সেদিন সাগরটাকে ধরে আনবো ঠিক তোমার বাড়ির কাছে। দেখবে না হয় জানলা ধারে বসে, কখন যেন লহর এসে তোমার। আমার নূতন নাম এই বলে আমাকে প্রথম চিঠি লিখেছিলে, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে। মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়, চলা আটক করে ফেলে। শব্দবন্ধে শতাব্দীর সমন, উচ্চ শির দৃপ্ত বীর মেরুদণ্ডের ডাক। লেনিন একটি প্রতীক ধনন। বর্ষ সার্ধ শতক পূর্বে ভোলগা নদীর তীরোপকূলে জাতির নিশান ছোট্ট ধীমান এলো রাশিয়ার কোলে। সত্যজাত হলো ভূমিষ্ঠ পর্ব সেই নূতন, হীনযাতনায় ভ্রাতৃবীর এক দিক বিদিক সূচন। সংকল্পিত আশ দারিদ্র নাশ মানুষ অযান্ত্রিক, যুবক রক্ত কলিজা শক্ত বুর্জোয়া গণতান্ত্রিক। দুর্নীতি রোধে মান্যতা বাঁধে নৃপতি ইশতেহার, সোভিয়েত নেতা সোচ্চারি বলশেভিকের উপহার। সব মুছে দিক একেবারে, বর্ষাতি ছুঁড়ে ফেলেছি আষাঢ় বেলায়। দেখি বৃষ্টিরা কতটা ভেজাতে পারে। আমার শ্রাবণে বৃষ্টিরা আসে যায়, রবি ঠাকুরের যাওয়াও তো এই মাসে। বেদনার ঘায়ে বুকেতে দারুণ ক্ষত, শ্রাবণ থাকুক বৃষ্টিকে নিয়ে পাশে। চেয়ে আছি আকাশ পানে, মেঘলা দিন কিছু কালো মেঘ। বৃষ্টি হবে কি কে জানে, গাছের পাতা নড়ে না তো, নুয়ে পড়েছে শুকনো ডালে। বাতাস কেন নিঠুর এমন, গলদ ঘর্ম সাত সকালে। জমুক না মেঘ আকাশ কোণে, উঠুক ঝোড়ো হাওয়া। তপ্ত ধরা হোক শীতল, তোমার কাছে এইটুকু তো চাওয়া।
তবে তুমি নীরব কেন? কেন মুখ ফিরিয়ে রাও? এত করে ডাকছি তোমায়, শুনতে নাহি পাও? তবে কি তুমি হয়েছ ক্রুদ্ধ? বুঝতে পেরেছ নাকি? সুখে তোমায় যাইব ভুলে, শুধু দুঃখে তোমায় ডাকি। পুজোর নামে উৎসব করি, আনন্দে মেতে থাকি, চোখ ধাঁধানো জকজমক খালি ভক্তির নামে ফাঁকি। চেতন শরীর সব জীবের ভাগ্যে জোটে না, সেই হেতু মানব শরীর এত মূল্যবান। এই যেন প্রজ্ঞানন্দ লোকের সোপান, ক্ষণিকের তরে মেলে সুবর্ণ সুযোগ, হেলায় হারাও যদি আসবেই দুর্যোগ। পরনিন্দা জনক্ষতি ত্যাগিতে যদি চাও, পরম ভক্তি ভরে সঙ্গত সামলা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে জিওসি রেখে এবং পরবর্তীকালে বিভিন্ন রকম আপনারা জানেন তখন আর কি ওই নরমপন্থী চরমপন্থীদের একটা বিবাদ লেগেই থাকতো। তো যখন হয়েছে তখন ওটার পেছনে অনেক রকমের বাধা বিপত্তি ছিল এবং ভেঙে যাওয়ার পরেও মানে প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পরেও, যেটা ওই কলকাতা কংগ্রেস অধিবেশন যেটা তখন মতিলাল নেহেরু সভাপতিত্ব করেছিলেন, ওটা ভেঙে যাওয়ার পরেও আর কি ওই কেন নেতাজিকেও অনেক রকমের অনেক টিরকিরি সহ্য করতে হয়েছে, পাতি বাংলা ভাষায় বললাম। কিন্তু তা সত্ত্বেও উনি ওটা ভেঙে দেননি এবং পরবর্তীকালে ওটা টার্ন ওভার করে হেমচন্দ্র ঘোষ, সত্যরঞ্জন বক্সী এনাদের নেতৃত্বে, যে ওটা এক দুর্ধর্ষ বিপ্লবী সংগঠন হয়ে ওঠে। এবং এক কথায় বলতে গেলে পুরো HSRA মানে যেটা আমাদের পাঞ্জাবে যেটা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ওর পরে বলতে গেলে সব থেকে শক্তিশালী মানে ইংরেজদের রাতের ঘুম কেড়ে আপন আমার ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাব, বুকের ভিতর থেকে ভালোবাসার পাখিটাকে উড়িয়ে দেব। তুমি দুহাতের বেষ্টনে তাকে আগলে রেখো। আকাশ যেখানে নীল, বাতাস যেখানে তোলে তরঙ্গ, সেখানে সবুজ বন্য বিছানায় বসে ওগো ঘুম ভাঙানিয়া তোমায় গান শোনাব। আমার দুঃখ দাগানিয়া পাখির সুরটুকু ভারী আবেশ আনে, অতীতের ছন্দে সেই সুরটুকু সামলে রাখি গোপনে নিভৃতে। আমি বেড়াতে ভীষণ ভালোবাসি, আর এই বেড়ানোর জন্য বলতে পারেন যে এই দুপা ঘুরে ধরে হেঁটে হেঁটে যতটা দূর যাওয়া যায় ভারতবর্ষে আনাচে কানাচে, সেখানে একটু একটু করে ভ্রমণ করেছি, কখনো একাকী, কখনো সবান্ধবে, কখনো বা অপরিচিত মানুষের সাথে। এরকম একটি ছোট্ট ভ্রমণ কাহিনীর সূত্র ধরে বলা যে আমি অনেকেই নামটা শুনেছেন, বিশেষ করে যারা চারধাম যাত্রা করেন আর কি, তারা কেদার, বদ্রী, যমুনেত্রী, গঙ্গোত্রী, অনেকেই আমরা জানি এটা খুব দুর্গম পথ, ভীষণ কঠিন, সত্যিই ভীষণ কঠিন। কিন্তু সেই কঠিনকে জয় করার সময় একটা মনে হয় ভেতরে কষ্ট করলে বোধহয় কেষ্ট পাওয়া যায়। সেই কষ্ট করে কেষ্ট পাওয়ার জন্য আমিও পথে বেরিয়েছিলাম দুর্গম কেদারের পথে। তখন ওই গরমের ছুটি, আর আমাদের গরমের ছুটি পড়ে প্রায় শেষের দিকে, মানে মে মাসের প্রায় শেষের দিকে, প্রায় জুনে এসে যায়। তো এইভাবে জুনের 3 তারিখে শুরু করলাম যাত্রাপথ। প্রথমে হরিদ্বার, তারপর সেখান থেকে অনেকটা পথ ঘুরে এসে কেদারের গৌরীকুণ্ডতে এসে পৌঁছালাম। এখন আর সেই গৌরীকুণ্ড পর্যন্ত নেই। তো সেই গৌরীকুণ্ড থেকে যাওয়ার পথে হচ্ছে অনেকেই বললেন ঘোড়ায় যাবে, আর আমি ভাবলাম যে আমি হেঁটে যাব, কারণ ঘোড়ায় চড়তে আমার ভয় লাগে। গৌরীকুণ্ডে যিনি মহারাজ ছিলেন ভারত সেবাশ্রম সংঘের, তিনি আমাকে বললেন যে দিদি আপনি কিন্তু পারবেন না যেতে, আপনি শুধু শুধু হাঁটতে চাইছেন, আপনি পারবেন না। আমি যাত্রাপথের শুরু করার মধ্যে আপনি আমাকে এতটা নিরাশ করে দিলেন যে আমি যেতেই পারবো না। তো দেখি ঠাকুরের সদিচ্ছায় যদি আমি যেতে পারি। তো সেই ঠাকুরকে প্রণাম করেই বলতে গেলে ভোর 4:30 সময় উঠে ভোর 5টার মধ্যে তৈরি হয়ে আমি শুরু করলাম কেদারের পথে। অনেকটা পথ যখন এগিয়েছি, চলেছি, অনেক মানুষই চলেছেন, যেরকম যায় সবাই এইসব রাস্তায়, কেউ ঘোড়ায় চড়ে, কেউ হেঁটে, কেউ গল্প করতে করতে, কেউ একটু পথের ধারে বসে।
আমিও তাদের কাছে দেখতে দেখতে আর এই অপার প্রকৃতির সৌন্দর্য দেখে তখন ভাবলাম যে কেদার হয়তো সত্যি মহেশ্বরের জায়গা, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই প্রকৃতির মধ্যে বোধহয় তিনি সর্বত্র বিরাজমান। একদিকে এই বিশাল পাহাড়, তার মধ্যে অরণ্য জঙ্গল, তার মধ্যে ওপর থেকে ঝর্ণা নেমে আসছে, বলতে পারা যায় যে মন্দাকিনী বয়ে যাচ্ছে। সে মন্দাকিনীর দুপাশটা প্রায় বলতে গেলে গিরিখাতের মতো, শুধু গর্জনটুকু শোনা যাচ্ছে, নদীটাকে ভালো করে দেখাও পর্যন্ত যাচ্ছে না। এরকম করতে করতে যখন কিছুটা দূরে এসে পৌঁছেছি, তখন সে রামবাড়া চটি, অনেকে হয়তো যারা গিয়েছেন তারা হয়তো জায়গাটার নাম জানেন। এই রামবাড়া চটির কাছে এসে আমাকে বলা হলো যে আপনি আর যেতে পারবেন না, যারা যাবার তারা চলে গেছেন। এখন ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়েছে, যে সত্যি তো অসম্ভব বৃষ্টি পড়ছে, কিছু দেখা যাচ্ছে না। এবং ওই যাওয়ার সময় একজন ভদ্রমহিলা তিনি আমাকে বলেছিলেন যে দিদা আমাকে ছাতাটা দেবেন, তো ওই পথে কাউকে না করতে পারলাম না, তাই জন্য আমার ছাতাটাও আমি ওই অপরিচিত একজন ভদ্রমহিলাকে দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম কেদারে গেলে তো নিশ্চয়ই সবার সাথে দেখা হবে, তখন হয়তো ছাতা মালিকের কাছে ফিরে আসতে পারবে। দেখলাম না, সেরকমের অলৌকিক ঘটনা আমাকে নাড়িয়ে দিয়ে গেছে। আজ আমি বলতে পারি না, আমি বহু পাহাড়ে বহু জায়গায় গিয়েছি, কিন্তু এইরকম মানুষ হয়তো আমি কাছে পাইনি। আমাকে একজন ভদ্রলোক যিনি আমাকে এসে বলছেন আপনি দাঁড়িয়ে যান, আপনি যাবেন না, আপনি চলুন রামবাড়া চটি পর্যন্ত, আপনাকে অন্তত ওখানে আপনি বসে থাকুন। আমি বলছি দেখুন আমি তো বেরিয়েছি, আমি কোনো পথ চিনি না, আমাকে তো যেতেই হবে। তখন বলছে দিদি আপনি কি করে যাবেন? এই কথা বলতে বলতে তখন উনি বলছেন, আমি তখন ওনাকে বলছি ভাই সাহেব मेरा साथ जाएगा तो आपको भी कुछ नहीं होगा, मेरा भी कुछ नहीं होगा। এই আত্মবিশ্বাস আমি কোথা থেকে পেলাম আমি জানি না, কে আমাকে বলে দিল তাও আমি জানি না। আমি শুধু এইটুকুই বলতে পেরেছিলাম যে আপনিও, আপনার কিছু হবে না, হয়তো আমারও কিছু হবে না, চলুন এগিয়ে। তাহলে চলুন, আপনার সে আমি হাত ধরে নিয়ে যাচ্ছি। উনি আমাকে তখন হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। রাত্রি তখন বেশ ঘন হয়ে গেছে, 6:30 7টা বেজে গেছে, কিছু দেখা যাচ্ছে না, শুধু বিদ্যুৎ চমকানি আর বৃষ্টির অঝোর ধারা। সেই অবস্থায় উনি মাঝে মাঝে আমাকে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য দাঁড় করাচ্ছেন, বলছেন 1 মিনিট দাঁড়াবেন, ওপর থেকে পাথর পড়ছে, আপনি কি সিটিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, উনি আমাকে সিটিয়ে দাঁড় করিয়ে দিচ্ছেন। এবং একটা হঠাৎ করে ছাতা বার করে উনি আমাকে বলছেন যে দিদি আপনি আপনার মাথায় ছাতাটা দিয়ে আপনি একটুখানি দাঁড়ান। বলছি ভাই সাহেব এই ছাত্রী লেকে क्या करेगा, मैं तो पूरा भीग गया। তখন বলছে আপনার নিউমোনিয়া হয়ে যাবে, আপনি জানেন না এই বাতাসের ঠান্ডাটা কতখানি। আমি বুঝতে পারছি আমার হাতটা লাঠির সাথে এরকম বেঁকে গেছে, আমি বুঝতে পারছি যে আমার ঠোঁট নড়ছে না। তৎসত্ত্বেও আমাকে উনি টানতে টানতে নিয়ে চলেছেন, আমিও চলেছি। এবং এর মাঝে কিছুটা হয়তো ঘটনা আছে, আজকের দিনে এতটা বিস্তৃত করে আর বলছি না। এরপরে যখন প্রায় আমি কেদারের কাছে এসে গেছি, তখন হঠাৎ করে দূর থেকে ঘণ্টার ধ্বনি বাজছে, মানে রাতের যে আরতির ঘণ্টা, সেই ঘণ্টার আওয়াজে গান হচ্ছে। আমি দূর থেকে শুধু এই গানটুকু শুনতে পাচ্ছি আর ভাবছি যে আমি তো গিয়ে পৌঁছাতে পারবো কিনা জানি না। মন্দাকিনীর মানে ওই যে নদী, সেটা তখন ওখানে একটা লোহার পুল ছিল, সে পুলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে এবং আমাকে ওই লোহার পুলের এক একটা জায়গা ধরতে বলছে। কোনো আলো নেই, ওই বিদ্যুৎ চমকানোর আলোতে আমি যেটুকু দেখতে পাচ্ছি সেই জায়গা হাত দিচ্ছি। আর ভদ্রলোক আমাকে টানতে টানতে, মানে যদি আমাকে স্রোতে টেনে নিয়ে যায় তাহলে আমি একদম ব্রিজ থেকে নিচে গিয়ে পড়বো আমি জানি। উনি টানতে টানতে আমাকে নিয়ে যাচ্ছেন, বলছেন এই ব্রিজেতে আপনি একটা পাও দাঁড়াতে পারবেন না, আপনার যত কষ্টই হোক আপনাকে হাঁটতেই হবে, চলতেই হবে। আমার মনে হচ্ছে পা কেটে বেরিয়ে যাচ্ছে, এত ঠান্ডা জল। কিন্তু সেই অবস্থায় যখন আমি ওপারে গিয়ে পৌঁছালাম, তখন মনে হচ্ছে যে হ্যাঁ, ঠাকুর আমাকে শেষ পর্যন্ত এই কেদারনাথে পৌঁছে দিয়েছেন। মা
মর্নিং প্রফেসর গুন্ডাপ্পা। আসুন আসুন আসুন। গুড মর্নিং জাস্টিস কৃষ্ণন। বলুন কি ব্যাপার? হ্যাঁ, আপনার টেলিফোনটা পেয়ে বেশ কৌতূহল হয়েছে। বিশেষ করে আপনার সমাজ নৃতত্ত্বের কাজের ব্যাপারে আমার মতামত আপনি চেয়েছেন থেকে। হ্যাঁ, কফি বলি? নো থ্যাঙ্কস। অন্যদিন তো দাবা খেলার ছলে আপনার চা কফি অনেকটাই ধ্বংস করবে, কিন্তু আজ আর আমি সেরকম মুডে নেই জাস্টিস কৃষ্ণন। কি ব্যাপার বলুন তো? ব্যাপারটা সমাজ নৃতত্ত্বের হলেও সমস্যাটা সম্পূর্ণ আমার নিজেকে নিয়ে, আমার একান্ত ব্যক্তিগত। আর আমার এই ব্যক্তিগত ব্যাপারেই আপনার কাছে মতামত চাইতে এসেছি, কিন্তু একজন বিচারকের কাছে। আপনি তো বিচারক, তাই না? আপনার আইনের দৃষ্টিকোণ থেকে আপনি মতামত দেবেন, এটা জানা আমার খুব প্রয়োজন জাস্টিস কৃষ্ণন। জানেন জাস্টিস কৃষ্ণন, আজ আমি যথেষ্ট টেন্সড। বুঝছি। আপনি না আজ খুব ইন্টারেস্টিং কথা বলছেন। নিন শুরু করুন, টেনশন ছাড়ুন। আপনার লেখালেখিতে সবসময় একটা গভীর অনড় দৃষ্টির পরিচয় পাই। মনে হচ্ছে সেরকম কিছু ব্যাপার, তাই আমিও শুনতে খুব। জানেন, ওই পঞ্চায়েতের অধীনের গ্রামগুলোতে এখনো কিছু বিরল পদবীর মানুষের বসবাস রয়েছে। সেইসব পদবী সংগ্রহ করা, তাদের উৎপত্তি, ক্রমবিকাশ, সেসব মানুষদের গায়ে লেখা। আপনি তো জানেন জাস্টিস কৃষ্ণন, আমার কাজ হলো ভাষার আঁক নিয়ে। একটি রাতের জন্য আমাকে আশ্রয় নিতে হয়েছিল ওই গ্রামেরই একটি লোকের বাড়ি। নিতান্ত বাধ্য হয়ে আমাকে আশ্রয় নিতে হয়েছিল, কারণ সন্ধ্যার আগেই উঠল প্রচণ্ড ঝড়, সেই সঙ্গে বজ্রপাত আর প্রবল বৃষ্টি। সে অবিশ্রান্ত ধারায় সন্ধ্যা গড়িয়ে রাত নামলো, বৃষ্টি আর ঝড়ে আমার কোনো লক্ষ্য নেই, ভয়ানক বলছে। তা সেই সমস্যার সমাধান করলো একটি লোক। সে ওই পঞ্চায়েতেরই সদস্য, নাম তার অর্জুন কালিয়া। আমার এই অসহায় অবস্থা থেকে লোকটি একটি রাতের জন্য তার বাড়িতে আমাকে সাদর আমন্ত্রণ জানাল। আমিও রাজি হয়ে গেলাম। পেলাম আন্তরিক ব্যবহার, সুন্দর আতিথেয়তা, আকণ্ঠ ভোজন। জাস্টিস কৃষ্ণন, আমি ভাষা গবেষক, দলিত সম্প্রদায়ের উপভাষার উপর অনেক অনেক কাজ করেছি, এখনো করে চলেছি। কিন্তু সেদিন আমি বুঝলাম এই বিচিত্র দেশের সমাজকে কতটুকু জানি। কিছুই না। এত বিচিত্র এই দেশ, এত রীতি, প্রথা, বিশ্বাস, সংস্কার, সেটা ছিল একটা ভয়ঙ্কর ঝড়ের রাত। তা একটু তন্দ্রা এসেছে এমন সময় দরজায় মৃদু করা। আমি একটু অবাক হলাম। উঠে গিয়ে দরজা খুলে দেখি কারিয়াপ্পার একমাত্র অবিবাহিতা যুবতী মেয়ে চেন্নি আমার সামনে দাঁড়িয়ে। সুশ্রী, সুবেশা। মেয়েটির সাথে পরিচয় হয়েছে আমার খাবার সময়। আমাকে সেই তো পরিবেশন করছি। ওর মা ছিল রান্নার। মেয়েটি ঘরে ঢুকে আমি কোনো প্রশ্ন করবার আগেই নিঃসংকোচে দরজা বন্ধ করে খেয়ে দিয়ে, আর আমাকে আরো অবাক করে দিয়ে, অত্যন্ত অবাক করে দিয়ে নির্দ্বিধায় যে প্রশ্ন সে আমাকে করল তা উচ্চারণ করতে যে কোনো ভদ্রজনই লজ্জিত হবেন। তবু তার কথা তো আমাকে তার মতন করেই আপনাকে বলতে হবে জাস্টিস কৃষ্ণন, না হলে যে আমার বিবরণ থেকে যাবে অসম্পূর্ণ। মেয়েটি আমায় বলল, তার ঋণ ঋণে কণ্ঠে, স্মিত মুখে সে আমায় বলল, বাবুজি, আমাকে চাই তো আপনার? মানে? তোমাকে চাই মানে? কি বলতে চাইছো? কেন বাবুজি? আজ রাতে আপনার সেবার জন্য। কি তুমি কি বলতে চাইছো? এত রাতে তোমার মতো একটা যুবতী মেয়ে পরপুরুষের ঘরে এসে দরজা বন্ধ করে, ছি ছি, তুমি চলে যাও। কিসের সেবা? আমার কোনো সেবা টেবার দরকার নেই। না না বাবুজি, রাগ করবেন না। আপনি অতিথি, কুলীন ব্রাহ্মণ। আপনি রাগ করলে দেবতার কোপ হবে আমাদের ওপর। আমাকে কি ভালো লাগছে না বাবুজি? আমাকে স্নান করে আসবো? কি সব বলছো? তোমাকে আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। আপনি রাগ করছেন কেন বাবুজি? আমি তো আপনাকে সুখ দিতে এসেছি। আজ সারা রাত আপনি আমাকে। ছি,
থামো থামো। আচ্ছা, তোমার এসব কথা বলতে লজ্জা করছে না? কেন বাবুজি? কেন? তুমি কি আপনি কেন আমাকে গালাগাল করছেন? করবো না মানে? তোমার এই স্বভাবের কথা তোমার বাড়ির লোক জানে? তোমার বাবাকে ডেকে বলবো? আচ্ছা, নাকি এটা একটা ফাঁদ? এখন তো আমার তাই মনে হচ্ছে। এই শোনো, তোমার বাবা মা কি তোমাকে এখানে পাঠিয়েছে? কেন? ও মাই গড, ওই জন্য এত খাতির করে আমাকে এখানে ডেকে আনা? এটা একটা প্রস্টিটিউটের বাড়ি। ইস, ছি, ছি, ছি। তুমি দরজা থেকে সরো, আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। না না বাবুজি, এই ঝড়ের রাতে আপনি যাবেন না। আপনার বিপদ হলে দেবতা আমাদের ক্ষমা করবেন না, আমাদের অকল্যাণ হবে, আমরা শেষ হয়ে যাবো বাবুজি। আমার বাবা মা ছোট ভাই আমাদের সকলে সর্বনাশ হবে বাবুজি, সর্বনাশ হবে। ন্যাকামো করবে না, আবার কাঁদছে। আমার বিপদ নিয়ে তোমাকে ভাবতে হবে না। এরকম খুব প্রস্তাব করতে তোমার লজ্জা করে না? তুমি একটা অত্যন্ত খারাপ লোক। তোমরা সবাই অত্যন্ত খারাপ। তোমরা খারাপ নয় তো, খুব ভালো। হ্যাঁ ভালো, আমরা খুব ভালো। গ্রামে সবাই জানে আমি ভালো, আমরা ভালো। আপনি খোঁজ নিয়ে দেখুন, সবাই জানে, সবাই। তারা যেটা জানে বাইরে থেকে জানে, ভেতরটা যদি জানতো এত সাংঘাতিক নোংরা। ছি, কেন বলুন তো, কেন খারাপ নোংরা এইসব আপনি বলছেন? আমি আমি কি দোষ করেছি? আমরা এবার কি দোষ করেছি? অদ্ভুত তো, দারুণ শিক্ষা পেয়েছো তুমি তোমার মা বাবার কাছ থেকে। তোমাকে নিয়ে তোমার বাবা মা ব্যবসা করছে। তোমার কথা থেকে তো শুনে মনে হচ্ছে তুমি এসব বোঝো না, কিন্তু তোমার বাড়ির লোকের কথা এসব করো না চেন্নি, তুমি যাও। বাবুজি, আপনি এসব কি বলছেন আমি বুঝতে পারছি না। আপনি কুলীন ব্রাহ্মণ, অতিথি, নারায়ণ। আপনাকে সেবা করার সুখ দেওয়াই তো আমার ধর্ম বাবুজি। আমি যে বাসবী। বাসবী? হ্যাঁ। তুমি বাসবী মানে? বাসবী কি আপনি জানেন না বাবুজি? না। যেসব মেয়েদের দেবতার কাছে সঁপে দেওয়া হয় তাদের বাসবী বলে বাবুজি। দেবতার কাছে সঁপে দেওয়া বলতে? আমি তখন খুব ছোট ছিলাম, আমার খুব কঠিন অসুখ হয়েছিল, তখন দেবতার পায়ে আমাকে সঁপে দেওয়া হয়েছিল। সেই থেকে আমি বাসবী বাবুজি। যারা বাসবী তাদের তো কুলীন অতিথিকে দেহ দিয়ে সেবা করতেই হবে। অতিথি যে দেবতা, আমরা যে দেবতার দাসী। পতিতাদের কথা শুনুন, জানো না তারা টাকার বিনিময়ে পুরুষের কাছে নিজের দেহ বিক্রি করে? জানো না সমাজ তাদের ঘৃণা করে? তুমিও তো তাহলে একজন পতিতা, বেশ না। ঠিক না, ওরকম বলবেন না বাবুজি। হ্যাঁ, আমি ওরকম মেয়েদের কথা জানি। তারা শরীর বেচে পয়সা নেয়, টাকা নিয়ে নিজেদের বিক্রি করে। আমি তো নই বাবুজি, আমি তো নই, আমি তো বাসবী। আমি কি সত্যি পতিতা হয়ে গেছি বাবুজি? হ্যাঁ তাই তো, তুমি একজন পতিতা ছাড়া আর কি? তাহলে আমার বাবা মা এতদিন আমাকে ভুল বুঝিয়েছে। আপনারা শহরের বাবুরা তাহলে বাসবীদের পতিতা বলে মনে করেন? আমরা বাসবীরা তাহলে পতিতা। তাহলে ওই আমার অসুখ দেবতা ঠাকুর, আমার অসুখ সেরে যাওয়া দেবতার আদেশ, এসবের কি হবে? ও, তোমার অসুখ সেরেছিল ওষুধ খেয়ে। অনেক সময় এমনিতেই অসুখ সেরে যায়। আর যদি ধরে নিই দেবতার আশীর্বাদেই তোমার অসুখ সেরেছিল, তাতেই বা কি? এইসব কুপ্রথা মানার কি দরকার চিনি? দেবতা কি তোমাদের এরকম মানত করতে বলেছিল? তুমি নিজের কানে শুনেছো? তোমার বাড়ির লোক নিজের কানে শুনেছে? মন্দিরের পুরোহিত ঠাকুর বলেছিল। ও, মন্দিরের পুরোহিত ঠাকুর বলেছিল, তাই না? হ্যাঁ, পুরোহিত ঠাকুর বলেছিল আমার বাবা মাকে। বলেছিল মেয়েকে বাসবী করবে বলে মানত করো, তাহলে মেয়ে সেরে উঠবে। ওসব পুরোহিতদের শয়তানি, ধাপ্পাবাজি।
তোমাদের সমাজের পুরুষদের শয়তানি, কুলীনদের শয়তানি, তোমাদের মতো দরিদ্র, অশিক্ষিত, কুসংস্কারে আচ্ছন্ন মানুষদের পরিবারের মেয়েদের সহজে ভোগ করবার জন্য শয়তানি ফাঁদ, প্রথা, নিয়ম, এসব নিয়ম ঈশ্বরের সৃষ্ট নয়। চিনি, তুমি ঘরে যাও, এভাবে আর নিজেকে ঠকিও না, পাপের পথে ঠেলে দিও না। তাহলে এসব পাপ বাবুজি, আমাকে ভুল বুঝিয়ে এরকম পাপের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে বাবুজি। শোনো, আমি তাহলে সত্যি খারাপ, চিনি, নোংরা, পতিতা, চেন্নি আমার কথা শোনো, পাপী। চেন্নি, আমি তাহলে সত্যি পাপী। না শোনো, চেন্নি, 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 চাপা অথচ অত্যন্ত তীক্ষ্ণ আর্তনাদ করে চেন্নি আমার ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল। যেহেতু ওর আর্তনাদ খুব উচ্চগ্রামে ছিল না, তাই বাড়ির আর কারোর ঘুম ভাঙল না। কেউ সাক্ষী থাকেনি মানসিক বিপ্লবের, শুধু আমি ছাড়া। ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় আমি দেখলাম ওর চোখের মুখে এক অস্বাভাবিক ঘৃণা মিশ্রিত উপলব্ধি, ঘৃণা, হতাশা, জিজ্ঞাসা, অথচ তার মধ্যে একটা আলো, একটা চেতনার দ্বিতীয় যেন ফুটে উঠেছিল ওর চোখের মুখে। একটা মাটির পুতুল চোখের সামনে রক্ত মাংসের মানুষ পরিণত হয়ে গেল। মেয়েটা সেই রাতেই আত্মহত্যা করলো। সে কি? সেই রাত ছিল জীবনের শেষ রাত। মেয়েটা চিলেপুরের ঘরে গলায় দড়ি দিল। এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা, ওর মৃত্যুর জন্য কি তাহলে আমি দায়ী? কাউকে কিছু ভুলে গেছিল? না, এই ব্যাকগ্রাউন্ড কেউ জানে না, কেউ না, শুধু আমি জানি, আর এখন আপনি জানেন। আচ্ছা, তাহলে ওর বাড়ির কেউ কি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ? না, তাও না। ওর মৃত্যুর খবর পরের দিন সকালে ওর বাবার কাছ থেকে আমি পাই। লোকটি আমাকে যথোচিত বিদায় জানায় শোকার্ত স্বরে, আর আমিও দেরি না করে দ্রুত সেই গ্রাম ছেড়ে বেরিয়ে আসি, কেননা জড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা তো থেকেই যায়। তারপর তো একটি সপ্তাহ কেটে গেছে, ওই পুলিশ তো আমার খোঁজ করতে আসেনি। তাহলে আর আপনি নিজেকে দোষী বা ভাবছেন কেন? কিন্তু আমি যে হরহ অন্তর্দ্বন্দ্বে পুড়ে মরছি জাস্টিস কৃষ্ণা, কেননা আমি তো পরোক্ষে তার মৃত্যুর কারণ হলাম। সে তো তার অজ্ঞতা, তার অজ্ঞানতা, সেই নিয়ে ওই পথে জীবন কাটাতে পারত, হোক না সে পথ যতই ভ্রান্ত অঙ্কিম। আমি তো তার কাছ থেকে তার জীবনটাই কেড়ে নিলাম, চেতনার বিষ পান করিয়ে। না না প্রফেসর, চেতনা কখনো বিষ নয়, বিষ হতে পারে। তার মৃত্যুর জন্য আপনি দায়ী নন। হয়তো তার মৃত্যু একটা প্রতিবাদ, যুগ যুগান্তরের এই প্রথা ব্যবস্থার বিরুদ্ধে, যে ব্যবস্থার শিকার ওর মৃত্যু এই ব্যবস্থার মৃত্যুর পূর্বাভাস। এই ব্যবস্থার কফিনে একটা পেরেক প্রফেসর। বাঙালিরা মূলত কিন্তু ভাবপ্রবণ জাতি। রবীন্দ্রনাথের ভাষায় প্রাণের নামে, মানবতার নামে দাবি করলেও এখানে সাড়া মিলবে। আরেকটি বিষয়ও এখানে উল্লেখ করা প্রয়োজন, বাঙালি মানুষের মনকে ধর্মের, তা সে যে কোনো ধর্মই হোক না কেন, তার বাহ্যিক আচার বিচারের চেয়ে অন্তর্নিহিত মর্মবাণী বেশি আকৃষ্ট করেছে। এই বিষয়েও রবি ঠাকুরের একটি উক্তি উল্লেখ করল, মানবপন্থী বাংলাদেশ প্রাচীনকালেও ভারতের শাস্ত্রপন্থী সমাজ নেতাদের কাছে নিন্দনীয় ছিল। সাহিত্যে চর্যাপদকে বাংলার নিদর্শন হিসেবে ধরলে বাংলা সাহিত্যের ঐতিহ্য কিন্তু প্রায় 1000 বছরের। এই সাহিত্যেরও শুরু কিন্তু অন্যান্য সাহিত্যের মতো ধর্মীয় কাব্য তথা ভক্তিবাদী গান নিয়ে। মধ্যযুগে সুফিবাদের মতো ভক্তিবাদী দর্শন
আন্দোলনের উদ্ভব হয় এবং ইংরেজি সাহিত্যের প্রভাবে 19 শতক থেকে নতুন বাংলা সাহিত্য ঈশ্বরমুখী থেকে হয়ে গেল মানবমুখী, এবং তাকেই আমরা আধুনিক সাহিত্য হিসেবে কিন্তু স্বীকৃতি দিলাম। তেমনই সংস্কৃতির আর এক স্তম্ভ অভিনয়। গীত গোবিন্দ, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে জানা যায় আদি মধ্যযুগেও বাংলায় এক ধরনের সাংগীতিক পালা প্রচলিত ছিল, যে সময় মুক্তমঞ্চ যাত্রাপালাও হতো। শোনা যায় চৈতন্যদেবও এমন একটি পালায় অভিনয় করেছিলেন। পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনভার নেওয়ার অব্যবহিত পর থেকেই থিয়েটার বাঙালি মননে প্রভাব বিস্তার করতে থাকে। পরে আরও একটু উন্নত রূপে এসেছে চলচ্চিত্র। এই যে সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীলতার স্ফুরণ, তাকে বঙ্গীয় রেনেসাঁই বলা হয়। আরেকটি বিষয় আছে, তা হলো বাঙালির খাবার। তাতেও এলো পরিবর্তন। বাঙালি রান্নার সঙ্গে ক্রমেই জায়গা করে নিতে শুরু করলো মোগলাই, কন্টিনেন্টাল এবং চীনা খাবার। এইটুকু আমি যে বাংলার যে বিভিন্ন বিষয়, সেই বিষয়টাকে একটুখানি ছুঁয়ে গেলাম। এবার যেটা আমি ভেবেছি সেটা হলো আশা করব এভাবেই দিনে দিনে আরও বৃদ্ধি পাবে অকপটের জয়যাত্রা। পেজটা আমাদের সঙ্গে আপনাদের, সেটা মনে করে পেজটা চালিয়ে নিয়ে যাওয়াও কিন্তু আপনাদের দায়িত্ব। নিজস্ব উদ্যোগে কিভাবে পত্রিকাটি ও পেজটি উন্নতি করা যায় সে বিষয় নিয়ে একটু ভাববেন। আজ 10 বছর পার করে আমরা প্রথম ছোট্ট একটা ঘরোয়া অনুষ্ঠান করার প্রচেষ্টা করেছি। হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি থাকবে, তবুও আমাদের চেষ্টাটা কিন্তু খুবই আবির। তাই ভুলগুলো নিজ গুণে ক্ষমা করে প্রচেষ্টাটাকেই দেখতে